ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মহোৎসব বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক সমঝোতার বাইরে চিন্তার সুযোগ নেই। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। রাজনৈতিক কারণে জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টা, অভিযোগ ভোট সংশ্লিষ্টদের সহাবস্থানের প্রতিশ্রুতি শিবির প্যানেলের। সাভারে অত্যন্ত খারাপ বায়ু মানে হুমকিতে জনস্বাস্থ্য, অর্থনীতি। দূষণ রোধে কর্মপরিকল্পনা বাস্তবায়নে জোর পরিবেশ অধিদপ্তরের। আর যাতে একটিও ইটের ভাটা বায়ু দূষণ না করতে পারে, জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। বায়ু দূষণ করতে পারে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিকে আমরা ছাড়পত্র দিব না। বিদেশে দালাল চক্রের খপ্পরে নিঃস্ব ভোলার শতাধিক পরিবার। চাকরি না পেয়ে প্রবাসে মানবেতর জীবন ভুক্তভোগীদের। এবং সহিংস বিক্ষোভে নেপালের পর্যটন খাতে ক্ষয়ক্ষতি প্রায় ২৫০০ কোটি রুপির। মৌসুমেও বুকিং বাতিলের হিড়িক। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি শামিমা শাম্মী, আমি সানিম রিধা। ঐকমত্য কমিশনের সবার দ্বিতীয় পর্বের সমাপ্তি টেনে প্রধান উপদেষ্টা বললেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মহোৎসব, রাজনৈতিক সমঝোতার বাইরে চিন্তার সুযোগ নেই। এদিকে জুলাই সনদ নিয়ে দলগুলো একমত হলেও বাস্তবায়ন এখনও ভিন্ন অবস্থানে তারা। সনদ বাস্তবায়ন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য প্রধান উপদেষ্টাকে বিচার বিভাগের পরামর্শ নেওয়ার অনুরোধ বিএনপির। জামায়াত বলছে, কোন দল সনদ না মানলে নির্বাচনে অংশ নিতে পারবে না এমন শর্ত চায় তারা। আর সংস্কারের আইনি ভিত্তির জন্য গণপরিষদকে প্রাধান্য দিতে চায় এনসিপি। বিস্তারিত প্রতিবেদনে। সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত্যের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়। গত 15 ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয় এবং 20 মার্চ আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কমিশনের কার্যক্রম। এরপর 7 মাসে 33 রাজনৈতিক দলের সাথে 25 বার আলোচনা শেষে এই দীর্ঘ পথ চলার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক ইতি টানলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈঠক নজির হয়ে থাকবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এরপর প্রধান উপদেষ্টা বিদায় নিলে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যায়। সন্ধ্যায় আলোচনা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। প্রস্তাব রাখে বিচার বিভাগের পরামর্শে জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটা যেতে পারে। জাতীয় সনদ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছে দলটি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়। এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে, জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয়, ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জড না হয়। দুই পর্বের আলোচনায় 84টি বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী জানায়, জুলাই সনদ নিয়ে আর কোনো সমস্যা নেই, এখন বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। জামায়াতে ইসলামী বলছে, এটি একটি রাষ্ট্রীয় দলিল, এই সনদ হতে হবে শক্তিশালী আইনি ভিত্তিতে। গণভোট বা সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে জামায়াত। জুলাই স্পিরিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গিতে দিয়েছে। আপনি কি জুলাইকে ধারণ না করেন, তাহলে আপনি তো ফ্যাসিবাদের পক্ষে গেছেন, অপব্যাখ্যার সুযোগ নাই।
আমরা রিটার্ন দিয়েছি, একেবারে স্পষ্ট আছে। সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশের রাজনীতি করবেন একটা নতুন ধারা, নতুন ব্যবস্থার অধীনে রাজনীতিটা করতে হবে, তার একটা পার্ট হিসেবে আমরা এই প্রস্তাবটা দিয়েছি। সংস্কার প্রক্রিয়া ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই সনদের নাম জুলাই সনদ হতে হবে। আইনি ভিত্তি পেতে আগের অবস্থানেই আছে দলটি। সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই, যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। এ সময় জুলাই সনদের ৮৪টি ধারার মধ্যে ৪৩টি সংবিধানের সাথে সম্পর্কিত বলে জানায় এনসিপির সদস্য সচিব। এই আলোচনার সময় বাড়িয়ে পরবর্তী অধিবেশনের শুরু হবার কথা আগামী বুধবার। শাহাদাত অফরো, এখন, ঢাকা। রাজনৈতিক কারণে জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন নির্বাচন সংশ্লিষ্টরা। তাদের দাবি, বিভিন্নভাবে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে, তবে নির্বাচনের অস্বচ্ছতা কেউ প্রমাণ করতে পারেনি। এদিকে ছাত্রদল নির্বাচন বয়কট করে ভুল করেছে বলে জানান নবনির্বাচিত ভিপি। সকল মতের শিক্ষার্থীদের নিয়ে সহাবস্থান ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন শিবির প্যানেল থেকে নির্বাচিতরা। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। নির্বাচনী উত্তাপ শেষে আগের রূপে ফিরতে শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ করে বৃষ্টিতে চিরায়ত রূপে ফিরেছে প্রাণ প্রকৃতি ঘেরা ক্যাম্পাস। নির্বাচনের পরদিন হলপাড়ায় দুপুরের পর কিছু শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায়। নির্বাচনী আলাপ তুলতেই তাদের বক্তব্য, ভোট সুষ্ঠু হয়েছে। শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন হয়েছে জাকসুতে। ভোটটা হওয়ার পরে মনে করি যে স্টুডেন্টদের বিজয় হয়েছে, মানে জাল ভোট বা এরকম কোনো কিছু আমার দৃষ্টিতে পড়ে নাই। কিন্তু ওভারঅল ট্রান্সপারেন্সি ছিল এন্ড আমার কাছে মনে হয় না যে কোনো কারচুপি হয়েছে। এটা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদেরই একটা রিফ্লেকশন যে তারা কাদের চেয়েছে। সো আমি এটাকে রেসপেক্ট করি। শিবিরকে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের ভোটটা দিয়েছে, এটা ছিল একটা প্রতিবাদ যে তারা এতদিন নির্যাতিত ছিল, তারা সুযোগ পেলে তারাও কাজ করতে পারবে। জাকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। জিএস, এজিএস সহ মোট 25টি পদের মধ্যে 20টিতেই বিজয়ী হয়েছে তারা। মুক্তচিন্তার এ ক্যাম্পাসে এতদিন ইসলামী সংস্কৃতি চর্চায় বাধা ছিল প্রশাসন, তাই এখন সহাবস্থানের পাশাপাশি সব ধরনের সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্ত চর্চার সংস্কৃতির পাশাপাশি ইসলামী যে সংস্কৃতির চর্চা আছে, এটা সহ সবগুলো চিন্তার চর্চার সহ অবস্থান আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ। আমাদের যে ভ্যালুস রয়েছে সেই ভ্যালুস আমরা চর্চা করব, বাকিরা বাকিদেরটা চর্চা করবে। আমাদেরটা যদি কেউ ভালো মনে করে সেটা তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, ভালো মনে না করলে তারা তাদেরটা গ্রহণ করবে। কিন্তু এক্ষেত্রে চাপাচাপি করে দেওয়ার কোনো সুযোগ নেই এবং শিক্ষার্থীরা সেটি উপলব্ধি করতে পেরেই আমাদেরকে নির্বাচিত করেছে। শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ছাত্র শিবির প্যানেলের জয় হয়েছে, তাই একসাথে কাজ করতে কোনো সমস্যা হবে না বলে জানান স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। আমি মনে করি তারা আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করতে চায় বা কাজ করার মানসিকতা আছে, তো সেক্ষেত্রে একসাথে কাজ করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন আমরা হব বলে মনে করি না। যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল ছিল। শিক্ষার্থীরা আসলে ভোটের মাধ্যমে যেই ফলাফলটি দিয়েছিল, আমাদের দেশের গণতন্ত্রের প্রতি সম্মান জানিয়ে হলেও তাদেরকে ভোটের মাঠে থাকা দরকার ছিল। বেশ কিছু অভিযোগে কয়েকটি প্যানেলের নির্বাচন বয়কট এবং কয়েকজন নির্বাচন কর্মকর্তার পদত্যাগের কারণে বিতর্কের সৃষ্টি হয়। তবে জাকসুর নির্বাচনী কর্মকর্তারা বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অনৈতিক। আমি বিশ্বাস করি যারা এই প্রশ্নগুলো তুলেছেন তারাও জানেন যে নির্বাচন আসলে সঠিক সুষ্ঠু হয়েছে। তুলেছেন এটা আসলে পার্ট অফ পলিটিক্স করতে গেলে তো অনেক কিছু করতে হয়। কোনো ধরনের প্রমাণও হাজির করেন না এবং কি প্রক্রিয়ায় এখানে কারচুপি হলো, অনিয়ম হলো, সেটাও তারা এক্সপ্লেন কিংবা কোনো এভিডেন্স হাজির করেন নাই। নির্বাচন যাতে বানচাল হয় না হয় সেদিকেও বিভিন্ন পক্ষ বিভিন্নভাবে আলাপ চলতে থাকে। শেষ পর্যন্ত যখন সেটি ব্যর্থ হয়, এমনকি এই চেষ্টা আমরা ভোট গণনার পূর্ব পর্যন্ত অব্যাহত দেখেছি। নানাভাবে এটি বন্ধের চেষ্টা। সোসাইটি যেটা সামনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয় প্রসঙ্গে তারা বলেন, মুক্তচিন্তার পাটাতন আরও বিস্তৃত হলো। মুক্ত চিন্তা মানে তো সবার ভয়েস। এতদিন তো এই ক্যাম্পাসে আমরা দেখেছি যে শিবিরের রাজনীতি কাইন্ড অফ অলিখিতভাবেই নিষিদ্ধ ছিল, তো তারা সেই সুযোগটা পেয়েছে। আমি মনে করি যে এটা আরও বাড়লো, বর্ধিত হলো।
সবশেষ জাকসু নির্বাচন হয়েছিল 1992 সালে, অথচ প্রতি বছরই ছাত্র সংসদ নির্বাচন হওয়ার বিধান রয়েছে। দীর্ঘ 33 বছর পর অবশেষে অনুষ্ঠিত হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন। তবে বেশ কিছু অব্যবস্থাপনা, কয়েকটি প্যানেলের ভোট বর্জন, কয়েকজন শিক্ষকের পদত্যাগ এবং 48 ঘন্টা ধরে ভোট গণনা এবং ভোট গণনার সময় একজন শিক্ষকের মৃত্যু, এসব কারণে বেশ আলোচিত ছিল জাকসু নির্বাচন। তবে এই ক্যাম্পাসের উল্লেখযোগ্য দিক ইসলামী ছাত্র শিবিরের প্রকাশ্যে রাজনীতিতে আসা এবং জাকসু নির্বাচনে তাদের বিশাল জয়। এখন দেখার বিষয় নবগঠিত কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কী ভূমিকা রাখেন। হাসিব বিল্লাহ, এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বায়ুর মান এখানে নিম্নমুখী। দূষণের চক্রে প্রথমবারের মতো চিহ্নিত হয়েছে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে। বলছি ঢাকার অদূরে সাভারের কথা। ইটভাটা, বর্জ্য পোড়ানো সহ নানা কারণে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। এমন বাস্তবতায় এখানকার জনস্বাস্থ্য ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন চিকিৎসক ও এলাকাবাসী। এদিকে পরিবেশ অধিদপ্তর বলছে সাভারের বায়ু দূষণ বন্ধে নেয়া কর্মপরিকল্পনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। বিস্তারিত সাজিদ আরাফাতের প্রতিবেদনে। ইটভাটার কালো ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ, ভারী হচ্ছে বাতাস, দূষণের করাল গ্রাসে গতি হারাচ্ছে প্রাণ প্রকৃতি। এমন দৃশ্য হরহামেশা দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু আজ বলবো ঢাকার অদূরে সাভারের দূষণ নিয়ে। এখানকার বায়ু দূষণের মাত্রা এতটাই বেশি যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই এলাকাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের পরিপত্রে বলা হয়, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা মারাত্মক দূষণের পর্যায়ে। নির্ধারিত মানমাত্রার 3 গুণ অতিক্রম করায় জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব বিবেচনায় দেয়া হয় এমন ঘোষণা। একদিকে সারি সারি অবৈধ ইটভাটা, অন্যদিকে এই আবর্জনা ভূমি, সাথে আছে ব্যাটারি কারখানা আর সীসা কারখানাও, যার প্রভাবে সাভারের বায়ুর মান আদর্শ মানের চেয়ে কয়েক গুণ বেশি খারাপ। পরিবেশ অধিদপ্তর বলছে বছরে গড়ে প্রায় 167 থেকে 170 দিন সাভারের বায়ুর মান নিম্নমুখী থাকে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে এই অঞ্চলের মানুষের ওপর। জনবহুল আর শিল্প বাণিজ্যের অন্যতম হাব সাভারের বায়ু শুষ্ক মৌসুমে প্রবাহিত হয়ে রাজধানীতেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এমন বাস্তবতায় হাঁপানি, হৃদরোগ, চর্মরোগ সহ বায়ু দূষণজনিত বিভিন্ন রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিক সমস্যা, যেটা মানে মানুষ অনেক হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং ডিপ্রেশনে ভুগতেছে। এছাড়াও স্মৃতিশক্তি বিলোপ হচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে তাদের যে বিকাশ, স্বাভাবিকভাবে যে বিকাশ হওয়া উচিত, সেক্ষেত্রে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। সাভারের বায়ুর নিম্নমুখী অবস্থানে দুশ্চিন্তায় এলাকার নাগরিক সমাজ। আশঙ্কা, পরিবেশের এমন পরিস্থিতি শুধু স্বাস্থ্যের উপরই নয়, নেতিবাচক প্রভাব ফেলতে পারে এখানকার অর্থনৈতিক খাতেও। এ থেকে উত্তরণে দূষণ বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। এই অবস্থা থেকে বেরোয় আসতে গেলে রাষ্ট্র শুধু আমাদেরকে ডিগ্রেডেড করে একটা অবস্থা স্বীকৃতি দিল, কিন্তু এখান থেকে বেরিয়ে আমাদের যদি এই বায়ু দূষণ, তাপমাত্রা কমিয়ে না আনতে পারে, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা বসবাসযোগ্য আর থাকবে না। গবেষণা বলছে সাভারের বায়ু দূষণের জন্য অবৈধ ইটভাটা দায়ী 28%। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী 0 থেকে 50 স্কোর পর্যন্ত বায়ুর মান ভালো বলে বিবেচিত হলেও এখানে তা 80 থেকে 90-এর ওপরে থাকে বছরের বেশিরভাগ সময়ই। পরিবেশ বিশেষজ্ঞদের দাবি, জিরো টলারেন্স নীতি গ্রহণ করে শিগগিরই দূষণ বন্ধে সমন্বিত উদ্যোগ নিতে হবে সরকারকে। আমিনবাজারের যে ওয়েস্ট ডাম্পিং সাইট রয়েছে, সেই ডাম্পিং সাইটে বর্জ্য পোড়ানো জিরোতে নিয়ে আসতে হবে। এই এলাকায় যে সকল ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিগুলোকে পুরা, যদি সেখানে এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকে বা এটিপি না থাকে, এটিপি ইনস্টলেশন বাধ্যতামূলক করতে হবে। ওই এলাকার আর যাতে একটিও ইটের ভাটা বায়ু দূষণ না করতে পারে, জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে।
সরকারি পরিপত্র ঘোষণার পর কি উদ্যোগ পরিবেশ অধিদপ্তরের? এমন প্রশ্নে অধিদপ্তর বলছে দূষণের উৎসগুলো বন্ধে শিগগিরই কাজ শুরু হবে। পরিবেশ ছাড়পত্র না দেয়া সহ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা বন্ধ সহ মোটা দাগে 3টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস তাদের। 1 সেপ্টেম্বর থেকে সাভারে অবস্থিত যে ইটভাটাগুলো আছে তারা পরিচালনা করতে পারবে না, এটা একটা নিষেধাজ্ঞা। ডিগ্রেডেড এয়ারশেডের আওতায় আমরা সাভারকে ব্রিক ফ্রি মুক্ত করলাম। আরেকটা হলো যে নতুন করে কোনো বায়ু দূষণ করতে পারে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিকে আমরা ছাড়পত্র দিব না। সমন্বিত উদ্যোগে ব্যাপক দূষণ থেকে মুক্ত হবে সাভার, নাকি ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে যুক্ত হবে নতুন কোনো এলাকা? জনস্বাস্থ্য বিবেচনায় হয়তো কার্যকরী পদক্ষেপের এখনই সময়। সাজিদ আরাফাত, এখন, সাভার, ঢাকা। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের 3 নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। সকাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস যুক্ত হবে। আগামী 10 বছর এই কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। রশিদপুরের 3 নম্বর কূপ থেকে চূড়ান্ত উৎপাদনে যাওয়ার আগে রোববার দিনভর গুণগত মান ও নিরাপত্তা পরীক্ষা করা হয়। গ্যাসের তাপমাত্রা, চাপ, হাইড্রোকার্বনের মান, ডিহাইড্রেশন, কম্প্রেসার ও মিটারিং সিস্টেমের কার্যকারিতা নিশ্চিতের পর রাতে উৎপাদন প্রক্রিয়ায় সফলতা আসে। সিলেট গ্যাস ফিল্ডের অধীনস্থ এই কূপটিতে গত 2 মাস আগে ওয়ার্কওভারের কাজ শুরু করে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী প্রতিষ্ঠান বাপেক্স। 73 কোটি টাকা ব্যয়ে শেষ হয় এই কাজ। বাপেক্স কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে গ্যাস উৎপাদনে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এখানে ডেইলি 8 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। যে জোনটায় আমরা এখন কমপ্লিট করলাম, আপার জোন, এই জোনের যথেষ্ট ভালো রিজার্ভ কিন্তু এখনও আমাদের রয়েছে 3D সাইসমিক সার্ভের ফলাফলে। তো আমরা আশা করছি যে আগামী 10 বছর এই কূপটি রান করে যাবে এবং সেখানে 25 BCF গ্যাস প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ বলছে, কূপটিতে প্রায় 25 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। সোমবার সকাল থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত হচ্ছে। আমরা পারস্পরিক বর্তমানে মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং আমাদের কোম্পানিগুলির সামগ্রিক প্রচেষ্টায় আমাদের যে 50 কূপ এবং 100 কূপের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা কিন্তু সমবেতভাবে এগিয়ে যাচ্ছি। আমরা অপটিমিস্টিক এবং আমাদের যেই প্রাক্কলন বাপেক্স এবং জেফেলের যে কর্মকর্তারা, তারা এই গ্যাসটা কোথা থেকে আসবে, আগে পানি সহ আসতো, এখন পানি ছাড়া আসতেছে, এই যে কাজটা করলেন এটা তো ওনাদের এই প্রজ্ঞা দিয়েই করলেন। আগামী 10 বছর এ কূপ থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্যাস কর্মকর্তারা বলছেন, কূপটিতে মজুত গ্যাসের বর্তমান বাজার মূল্য প্রায় 4700 কোটি টাকা। গুলজার আহমেদ, এখন, হবিগঞ্জ। ভালো চাকরি আর মোটা অঙ্কের বেতনের আশায় লাখ লাখ টাকা দালালের হাতে তুলে বিদেশে পাড়ি জমাচ্ছেন বহু যুবক। কিন্তু দালাল চক্রের কারসাজিতে প্রতিশ্রুত চাকরি না পেয়ে শেষ পর্যন্ত অনেকেই অসহায় জীবন পার করছেন প্রবাসে। তেমনি ভোলার এক দালাল চক্রের প্রতারণায় সর্বোচ্চ হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ভোলার শিবপুর শান্তিরহাটের মোহাম্মদ হোসেন ভালো চাকরি ও বেতনের আশায় প্রায় 5 লাখ টাকা খরচে সৌদি আরবে গিয়ে পড়েন দালালের প্রতারণায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সব হারিয়ে এখন তার মানবতর জীবনযাপন। আমার ছেলে সৌদি আরব নিচে মনিরের মারফতে, মনিরে আমার তো নিষ্টাম দিয়া 5 লাখ নিচে কইছে কোম্পানির, তেলের পাম্পারের কোম্পানি কাজ তো দিব ডিউটি। আমার বলার 3 মাস কাজ দিব করি, আমার বলার 3 মাস তালাক বিদেশ নিয়ে চাইরা দিছে, আমার বলা কই আছে আমি জানি না। আরেক ভুক্তভোগী দৌলত খান উপজেলার জয়নগর গ্রামের ইমন সৌদি আরবে একটি পেট্রোল পাম্পে ভালো বেতন আর চাকরির আশায় দালালের হাতে 6 লাখ টাকা তুলে দেয় ইমনের পরিবার। কিন্তু প্রতিশ্রুতির চাকরির বদলে ভ্রমণ ভিসায় পাঠানো হয় ইমনকে। 3 মাস গেলেও চাকরি তো দূরের কথা, অনাহারে অসহায়ভাবে ঘুরে বেড়াতে হয় তাকে। আমাদের বলছে তেলের ইয়াতে চাকরি দিব, তখন হ্যাঁ চাকরি দেয় নাই। তখন আমাকে দাবি একটাই
তেলের যেই কোম্পানি কইয়া নিছে ওই কোম্পানিতে চাই, নাইলে আমার ছেলে চাই, আমার ক্ষয়ক্ষতি পূরণ চাই। আমার বাড়ার ছেলে ইমনের পাশের গ্রামের ওই আব্দুল রহিম মনির, এরা বিদেশ লোক পাঠায়, তাদের মাধ্যমে 6 লাখ টাকা চুক্তিনামা সই করিয়া পেট্রোল পাম্পের বিষয় দিবকে আমার বাড়ার ছেলেরে বিদেশে নেয়। এখন আজ 3-4 মাস 4-5 মাস যাবৎ তার কোনো খোঁজখবর নাই, তার চাকরি নাই। পরিবারের অভিযোগ, দালাল চক্রের প্রতারণার শিকার শুধু হোসেন আর ইমন নয়, ভুক্তভোগী আরও অনেকেই। রুটি খায় আর বাংলাদেশের মানুষের দেখা দিয়েছে কান্ত আছে। এইভাবে এই মন্দিরে এইভাবে লোক নিয়ে অনেক লোক তথ্য দিতে আছে। মানুষ এলাকা তো নেয়, নিয়ে মনে করেন শুধু ওইদিকে নিয়ে ছাইড়া দেয়, দিয়া ওরা কি কাজ করে, কি খায়া আছে না না খায়া আছে বা কোনো কাজ করে, এরকম কিছুই করে না। এ ব্যাপারে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি, তবে তার স্বজনদের বক্তব্য ভিন্ন। আমার স্বামী এগুলোর ভিতরে নাই, আমার বাসির মনিরে এই লোকটক নেয়, বুঝছেন। আর আমার স্বামী আসে হ্যাঁ বলছে কি অমুকের কাছ থেকে নিয়ে যায় টাকা আন, এই টাকা আনছে এই। আর আমার স্বামী এটার ভিতরে নাই। আর ওনাদের কাজ দেয়, ওনারা কাজ করে না। আমার 4-5 বার জায়গায় কাজ দেওয়া শেষ, কিন্তু ওনারা কাজ করে না। প্রমাণ পেলে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা। এখানে যদি কোনো প্রতারণা ঘটে থাকে, কোনো প্রতারক চক্র যদি এখানে কাজ করে থাকে, তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব। আমি বলবো যারা ভিকটিম আছেন তারা যেন যথাযথভাবে আমাদের কাছে আবেদন করেন এবং আমরা এক্ষেত্রে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কঠোর নজরদারি ও প্রতারকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে আশঙ্কা স্থানীয়দের। ইমতিয়াজুর রহমান, এখন, ভোলা। মাগুরায় কমেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি সবজির দাম কমেছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে একতা কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে, ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়া কেমন দেখছেন? সকাল থেকেই মাগুরা যে সবজি চাষিরা তাদের যে উৎপাদিত সবজি নিয়ে কিন্তু এই আড়ত থেকে আসে এবং এখানে থেকেই মাগুরা 4টি উপজেলা সহ বিভিন্ন অঞ্চলের যে পাইকারি ব্যবসায়ীরা তারা কিন্তু সবজি কিনে তারা বিক্রি করে। তা আমরা সকালেই মাগুরা যে কাঁচা বাজার এখানে আমরা আসছি এবং আমরা এসে যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সবজির দামই কিন্তু বেশ কিছুটা দাম কিন্তু কমেছে। এবং আমরা যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে শীতের যে আগাম সবজি যেমন ফুলকপি, সিম, বাঁধাকপি, এই সবজিগুলো ওঠার কারণে কিন্তু এই সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। আগামীতে হয়তো আরো দাম কমবে। যদি আমরা আজকে সবজির দামের কথা বলে তাহলে পেঁপে গত সপ্তাহে যেটি বিক্রি হচ্ছিল 20 টাকা, আজ কিন্তু সেটা বিক্রি হচ্ছে 15 টাকা। এছাড়া কচুরমুখী গত সপ্তাহে বিক্রি হয়েছিল 45 টাকা, আজ বিক্রি হচ্ছে 35 টাকা। এছাড়া যে ঝিঙ্গা, চিচিঙ্গা এবং বিশেষ করে লাউ গত সপ্তাহে যেটা বিক্রি হয়েছে 45 টাকা, আজ কিন্তু 30 থেকে 35 টাকা করে বিক্রি হচ্ছে। আলুর দামটা অপরিবর্তিত রয়েছে। তাছাড়া নতুন যে সবজিগুলো যেমন ফুলকপি, বাঁধাকপি যেটা আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে এবং ফুলকপি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। গত সপ্তাহে কিন্তু এটির দাম কিন্তু 20 টাকা বৃদ্ধি ছিল। সবকিছু মিলিয়ে আমরা সব ধরনের সবজির আমরা দেখেছি প্রত্যেকটা সবজি কিন্তু 5 থেকে যে 20 টাকা কিন্তু কম দামে বিক্রি হচ্ছে। এছাড়া যে ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে দীর্ঘদিন বৃষ্টির পর কিন্তু এখন শুষ্ক মৌসুম চলছে এবং কৃষকরা এর মধ্যে তাদের যে আগাম জাতের যে শীতের সবজি তারা কিন্তু এই সবজিগুলো কিন্তু তারা করে নিতে পারছে। তো এই জন্যই কিন্তু সবজির দামটা কমতে শুরু করেছে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজির যে সরবরাহ দেখা দিচ্ছে এবং সবথেকে তবে যে ক্রেতারা যেটা জানিয়েছে যে বাজারে পাইকারি যে বাজারে এই বাজারে সবজির দাম কম থাকলেও কিন্তু এটা খুচরা বাজারে যে কিন্তু বেশ কিন্তু বেশি রয়েছে। তো সবকিছু মিলিয়ে যে মাগুরায় সবজির দাম
কিন্তু 5 থেকে 20 টাকা কমে বিক্রি হয়েছে। এই ছিল মাগুরা যে সব থেকে বড় কাঁচা বাজার থেকে সবজির সর্বশেষ। মাগুরা থেকে সবজির বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। এশিয়ান হাইওয়ের মাধ্যমে উত্তরাঞ্চল থেকে ঢাকায় যাতায়াতের ভোগান্তি কমলেও বেড়েছে দুর্ঘটনা। সড়ক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ না থাকায় সব ধরনের যানবাহনই চলছে নিয়ন্ত্রণহীনভাবে। গত 7 মাসে মহাসড়কের বগুড়া অংশে 54টি দুর্ঘটনায় প্রাণ গেছে 63 জনের। দুর্ঘটনা কমাতে সড়কের শৃঙ্খলা বাস্তবায়নের দাবি চালক এবং যাত্রীদের। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে। ঢাকা রংপুর মহাসড়কের সরু পথ বর্তমানে পরিণত হয়েছে প্রশস্ত এশিয়ান হাইওয়েতে। সড়কের উন্নতি হওয়ায় উত্তরের জেলাগুলোর সাথে রাজধানীর যোগাযোগ সহজ হয়েছে। এছাড়া দূরপাল্লার দ্রুতগতির যানবাহনের জন্য নির্মাণ করা হয়েছে আন্ডারপাস, ওভারপাস, ফ্লাইওভার সহ আধুনিক সড়কের প্রয়োজনীয় সবকিছু। সব সুবিধা থাকা সত্ত্বেও সেসব নির্বিঘ্নে ব্যবহার করতে পারছেন না দূরপাল্লার চালকরা। মহাসড়কের বগুড়া অংশে দ্রুতগতির যানবাহনের সাথে একই পথে চলছে রিক্সা, সিএনজি অটোরিকশা, ইঞ্জিন চালিত বাহন, ভটভটি ও নসিমন। এদের জন্য তো আমাদের প্রচুর রিক্স, এদের জন্যই তো দুর্ঘটনা বেশি। দেখে না কিচ্ছু না, বামে দেও ঢুকে দিচ্ছে, ফস করে ডানে দেও ঢুকে দিচ্ছে। সরকার 4 লাইন রাস্তা করে পরিবহন চলার জন্য, ট্রাক চলার জন্য, তারপরেও দেখেন এই বাম সাইডের রাস্তা ক্লিয়ার থাকা সত্ত্বেও তারা হাইওয়ে রোডের ভিতরে চলে আসে বলে। ওদের যাওয়ার কথা বাম সাইড দেয়, কিন্তু ওরা মেন রোডের যায়, হাইওয়ের উপর দিয়ে, ব্রিজের উপর দেয়, এইলে অটো সিএনজি উপর দিয়ে উঠে যায়। এতে তো আমাদের গাড়িতে গভীর সমস্যা হয়ে যায়। বগুড়া শহরের বনানী এলাকায় সড়কের নির্দেশনায় উল্টো পথে যান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে। তবে হালকা যানবাহন এসবের তোয়াক্কা না করেই যাতায়াত করছে। এছাড়া চালকরা ইচ্ছামতো মহাসড়কের উপরেই গড়ে তুলেছে সিএনজি স্ট্যান্ড। সড়কে শৃঙ্খলা না থাকায় সবসময় দুর্ঘটনার শঙ্কা চলাচলকারীদের। একটা ভীতি সবসময় থাকে। এই যেমন যাচ্ছি আমরা আল্লাহ আল্লাহ করতেছি, তাই না, কখন কি দুর্ঘটনা ঘটে না ঘটে। অটো, লচিমন, এগুলো যে গাড়িগুলো আছে, এই গাড়ির জন্য দেখা যাচ্ছে দুর্ঘটনাটা বেশি হচ্ছে রাস্তাঘাটে। এই অটো রিক্সা নিয়ন্ত্রণ করা দরকার, সিএনজি নিয়ন্ত্রণ করা দরকার। আমাদের বড় বড় গাড়িতে আমরা চলাফেরা করে আমাদের খুব অসুবিধা হয় এদের জন্য। হাইওয়ে পুলিশ সুপার জানান, মহাসড়কের যানবাহন নিয়ন্ত্রণে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মামলা দেয়া হয়েছে মোট 4279টি, যেখান থেকে জরিমানা আদায় হয়েছে প্রায় 2 কোটি টাকা। তবে পর্যাপ্ত জনবল না থাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমাদের হাইওয়ে পুলিশের জনবলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একটা থানা, কোনো থানা আছে যে একটা 88 কিলোমিটার জায়গায় একটা থানা হাইওয়ে পুলিশকে দেখতে হয়। যে 50-55 জন লোকের পক্ষে এই 88 কিলোমিটার জায়গা কিন্তু দেখা সম্ভব না। হাইওয়ে পুলিশের সামনে যখন এই ঘটনাগুলো ঘটছে তখন কিন্তু আমরা সহজেই এখান থেকে ব্যবস্থা গ্রহণ করতে পারছি, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ একদিকে টহল গাড়ি নিয়ে চলে যাচ্ছে, আর একদিকে হয়তো তারা উঠে আসছে। মহাসড়কে যানবাহনের গতি বাড়ায় গন্তব্যের দূরত্ব যেমন কাছাকাছি মনে হয়, তেমনি সড়কের নানান অনিয়মে দুর্ঘটনার শঙ্কা নিয়েই যাতায়াত করতে হয় এই পথের যাত্রীদের। ভারী যানবাহন চালকদের অদক্ষতা তো রয়েছেই, সেই সাথে হালকা যানের অনিয়ন্ত্রিত ছুটে চলায় দুর্ঘটনা বাড়ছে। এসব অনিয়ম বন্ধ করে দ্রুত সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি যাত্রীদের। রাজীব সেলিম, এখন বগুড়া। চাঁদপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যথাযথ সেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। প্রায় 1 বছর ধরে বন্ধ সরকারি ওষুধ সরবরাহ ও জনবল সংকট। বিপাকে পড়েছেন সেবা নিতে আসা প্রান্তিক মানুষ। ওষুধ সংকট সমাধানে পদক্ষেপের দাবি তাদের। কর্তৃপক্ষ বলছেন দ্রুতই কেটে যাবে ওষুধ সংকট। তালহা জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিষ্ঠা করা হয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। বিশেষ করে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখানে জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ সহ মা ও শিশু স্বাস্থ্যসেবার 26 ধরনের ঔষধ দেওয়ার কথা। কিন্তু গত 1 বছর ধরে এসব কেন্দ্রে বন্ধ রয়েছে ঔষধ সরবরাহ। ফলে সেবা নিতে আসা রোগীদের যেতে হচ্ছে শহরের সরকারি ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ছে ব্যয়। সবাই তো আর্থিক অবস্থা নাই, কেউ অসহায়, কেউ গরিব। যারা বড় লোক তারা যায় প্রাইভেটে, আর আমরা তো অসহায় মানুষ আসি সাধারণ হাসপাতালে। আর ঠান্ডা, অনেক ঠান্ডা, জ্বর, হাঁচতে নিঃশ্বাস চালাতে নাই, কোনো ওষুধই নাই। আমি গাড়ি ভাড়াটা দিয়ে ফিরে যাই, ওষুধ দেয় না ঠিক করে, ওষুধ দিতে না ম্যাডামেরা দিব করতে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আগে প্রতিদিন প্রায় 150 রোগী আসলেও বর্তমানে আসে 8 থেকে 10 জন রোগী।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা বলছেন, ঔষধ না থাকায় রোগীদের শুধু পরামর্শ দিতে পারেন তারা। আমরা ডিডিএস কিটে প্রায় 23 আইটেমের ওষুধ পাইতাম, ওইগুলো সাপ্লাই না থাকাতে আমাদের সাধারণ রোগী সেবাটা আমরা আগের মতো দিতে পারতেছি না। এখন তো অধিকাংশ মানুষ জেনে গেছে ওষুধ নাই, আসে না, আসে 7-8 জন 10 জন আসে, আমরা প্রেসক্রিপশন করে দিচ্ছি সাধারণ রোগীদের বেলা। শুধু ঔষধ সংকট নয়, জনবল সংকটেও ভুগছে স্বাস্থ্যকেন্দ্রগুলো। জেলার 82টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে 1069টি পদের মধ্যে খালি রয়েছে 380টি পদ। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালকের আশা, জনবল ও ঔষধ সংকটে সেবা কিছুটা ব্যাহত হলেও অচিরেই তা কেটে যাবে। গরিব মানুষ যখন আসে তারা আসলে শুধু কাউন্সেলিং বা পরামর্শের জন্য আসে না, তারা ওষুধের জন্য আসে। আমাদের ওষুধের ক্রাইসিস রয়েছে, কন্ট্রাসেপটিভসের ক্রাইসিস রয়েছে, যার ফলে প্রান্তিক জনগোষ্ঠী আসলে পর্যাপ্ত সেবা এখন আমরা দিতে পারতেছি না। শুধু আমরা যেটা পারতেছি সেটা হলো তাদেরকে কাউন্সেলিং দিচ্ছি। প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত ঔষধ সরবরাহের পাশাপাশি জনবল সংকট নিরসনের দাবি সচেতন মহলের। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। এবার দেশের বাইরের খবর। দুদিনের বিক্ষোভ সহিংসতায় নেপালের পর্যটন খাতে ক্ষতি 2,500 কোটি রুপি। পর্যটন মৌসুমেও বাতিল হয়েছে বহু হোটেল বুকিং। এদিকে স্বাভাবিক জীবন ফিরে অনেকটা স্বস্তিতে নেপালবাসী। রাজধানীতে খুলতে শুরু করেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। ভারত নেপাল সীমান্তে বাণিজ্যে ফিরেছে নিজস্ব ছন্দে। ব্যস্ততা বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। জেনজিদের মতে সরকারের দুর্নীতি তাদের আন্দোলনে গতি এনেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। নেপালের জিডিপিতে পর্যটন শিল্পের অবদান 6.7%। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর দেশটিতে ভ্রমণের জন্য আসেন 10 লাখের বেশি পর্যটক। নেপালের ট্যুরিজম বোর্ডের তথ্য মতে গেল আগস্টেই হিমালয় কন্যাক্ষেত্র নেপালে ভ্রমণ করেছেন প্রায় 90,000 পর্যটক। দেশটিতে সবচেয়ে বেশি পর্যটক আসে ভারত থেকে। গেল 8 ও 9 সেপ্টেম্বর বিক্ষোভে নেপালের পর্যটন খাতে ক্ষতি হয়েছে প্রায় 2,500 কোটি রুপি। সহিংস ওই আন্দোলনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় 20টিরও বেশি হোটেলে। এর মধ্যে কাঠমান্ডুর 5 তারকা হোটেল হিলটনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 800 কোটি রুপি। এছাড়া পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর, ধনগাড়ি সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পড়েছে নেতিবাচক প্রভাব। পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপক হারে বাতিল হয়েছে হোটেলগুলোর বুকিং। এদিকে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী सुशीला कार्की। प्लान वेमा षड्यन्त्रै भएको हो कि भन्ने मलाई लाग्छ। यो अनुसन्धान हुन बाँकी छ र अनुसन्धान गरेर यसरी चाहिँ प्रहार गर्नेहरूलाई, यसरी नोक्सान गर्नेहरूलाई त्यो पनि एउटा के छ भने अपरिहार्य वस्तु, अत्यन्त आवश्यक कुराहरूको चाहिँ यो। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক নেপালের জনজীবন। রাজধানীতে বেড়েছে ব্যস্ততা, সড়কে চলছে গণপরিবহন। ধীরে ধীরে খুলতে শুরু করেছে বাজার ও দোকানপাট। आज बसमा गएर अहिले 11 बजे आएर चाहिँ तपाईँको बसबाट हिँड्ने भन्ने कुरा भइरहेको, त्यति नै हो। जे होस् गाडी चल्छ, मजाले जान्छ। अब चाहिँ त्यस्तो कुनै पनि प्रब्लम छैन भन्नु पर्यो। म हिजो राजविलासबाट आएको, काठमाडौँ आएको, सुचारू कहीँ बाटोमा कहीँ ब्लक पनि भएन, सुचारू आफ्नो गन्तव्य बेलामा आइपुग्यो। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের জেরে মূলত আন্দোলন দানা বাঁধতে শুরু করে নেপালের তরুণ সমাজের মধ্যে। পরে তা সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। জেনজিদের দাবি, সরকারের সীমাহীন দুর্নীতি ও বৈষম্য তাদের এই আন্দোলনে গতি এনেছে। এবার তাদের স্বপ্ন দুর্নীতিমুক্ত দেশ করা। The main reason was corruption that arise with everyone who is ruling the country, who are leading the country. They undergo a lot of corruption that results in less development, but still the youth were fighting for their employment. तो मेरे को भी ये एक्सपेक्ट नहीं था कि ये सब हो जाएगा इतने जल्दी। तो मैं प्राउड भी हूँ जेनजी लोग से। I was really proud of you guys. I want my Nepal, my country to be corruptionless. বিক্ষোভের জেরে এক সপ্তাহ পর ভারত নেপাল সীমান্তে ফের চালু হয়েছে বাণিজ্য। সীমান্তে আটকে পড়া শত শত পণ্য বোঝাই ট্রাক প্রবেশ করছে নেপালে। জ্বালানি সংকটে বন্ধ হয়ে যাওয়া পাম্প স্টেশনগুলো খুলতে শুরু করেছে। अभी क्या है कि नेपाल की स्थिति ठीक नहीं है, वहाँ तेल नहीं है, इसलिए नेपाल सरकार जो है हमको यहाँ भेज रहा तेल लेने के लिए, तेल लेने जा रहे हैं। हम लगभग 8 दिन हो गया, गाड़ी खड़ी थी खाली करके। जिस दिन खाली के उसके अगले दिन से ही ये उपद्रव चालू हो गया। डर तो लगेगा कि कोई भी पत्थर मार देगा, कोई भी कुछ कर देगा, लेकिन ये है कि अब जाना तो पड़ेगा, माल लाने हम।
2008 সালে রাজতন্ত্রের বিলুপ্তির পর থেকেই নানা রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে নেপাল। 2015 সালে ভূমিকম্প এবং করোনা মহামারীর পর ঘুরে দাঁড়িয়েছিল নেপালের পর্যটন খাত। এবারও দ্রুত পুনরুজ্জীবিত হবে এই খাত, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তানভীর জনি, এখন বিশ্ব। এসেছিলেন শরণার্থী হয়ে, আশ্রয় খুঁজে পেয়েছিলেন, কিন্তু সেই নিরাপদ মনে করা মাটি আজ অনিরাপদ হয়ে উঠেছে। ভারতের রাজধানী দিল্লি থেকে হঠাৎ উধাও হয়ে গেছেন 40 জন রোহিঙ্গা শরণার্থী। তাদের ফিরে দেওয়া হয়েছে ঠিক সেই দেশ মিয়ানমারে, যেখান থেকে তারা গণহত্যার ভয়ে পালিয়ে এসেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম তন্নি। 2017 সালে রোহিঙ্গা গণহত্যার মুখে জীবন বাঁচাতে পালিয়ে এসেছিলেন মোহাম্মদ ইসমাইল ও তার কন্যা আসমা। আশ্রয় নেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। তবে 8 বছর পর সেই নিরাপদ আবাস থেকেই হারিয়ে গেল তার মেয়ে। ফেরত পাঠানো হলো সেই মৃত্যুপুরী মিয়ানমারে। গেল মে মাসে নয়াদিল্লির শাহিনবাগে আশ্রয় নেয়া আসমা ও আরও 39 রোহিঙ্গাকে বায়োমেট্রিক তথ্যের জন্য ডেকে পাঠায় ভারত সরকার। এরপর থেকে আর কোনো খোঁজ মিলছিল না তাদের। 3 দিন পর একাধিক ফোন কলে জানা যায় তাদের বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে আন্দামান দ্বীপে। এরপর একটি জাহাজে করে সমুদ্রপথে নামিয়ে দেওয়া হয় মিয়ানমার উপকূলে। সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, ফেরত পাঠানো 40 রোহিঙ্গাকে মিয়ানমার সেনাবাহিনী নয়, দক্ষিণাঞ্চলের এক বিদ্রোহী গোষ্ঠী আশ্রয় দিয়েছে। তবে নিরাপত্তাহীনতার ভয় থেকেই যাচ্ছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ভারত সরকার গোপনে এই 40 রোহিঙ্গাকে বিচার ছাড়াই মিয়ানমারে ফেরত পাঠিয়েছে, যা ভারতের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারতের এমন আচরণকে মানবতা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি। রোহিঙ্গারা ভারতীয় আদালতে শরণার্থী হিসেবে স্বীকৃতি পেলেও ভারত সরকার তাদের অনুপ্রবেশকারী আখ্যা দেয়। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে ঘরের মাঠে আজারবাইজানের সাথে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালাই করতেই এই আয়োজন। কোচ পিটার বাটলার দেশে এলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই সাথে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে নারীদের লিগ। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ মিশনের আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে টিম বাংলাদেশ। এরই প্রস্তুতি হিসেবে আগামী 25 ও 28 অক্টোবর থাইল্যান্ডে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদা তহুরারা। তবে নতুন খবর, নভেম্বরে শক্তিশালী আজারবাইজানের সাথে ঘরের মাঠে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে দামাল কন্যারা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন কোচ পিটার বাটলার। তারপর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফিফা র্যাঙ্কিংয়ে 74 নম্বর দল আজারবাইজান। মূল লড়াইয়ের আগে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সাথে নিজেদের পরখ করে দেখার পরিকল্পনা করেছে বাফুফে। আমাদের তো র্যাঙ্কিং এখন 104, আমরা 100-র নিচে 100-র উপরে যারা আছে এই ধরনের কোনো দলের সাথে খেলার এই মুহূর্তে উইন্ডোতে আমরা খেলবো না। সো আজারবাইজান ইজ কনফার্ম এট দ্য মোমেন্ট। এখন আমরা থার্ড দেশ হিসাবে বেশ কিছু জায়গায় কথাবার্তা বলছি। সো উই উইল সি হাউ ইট গোজ, এবং যদি ইনশাল্লাহ আমরা আরেকটা ভালো শক্তিমত্তার আরেকটি দেশ পাই, তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা ট্রাইনেশন করব। এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না ফেডারেশন। তাই তো সাউথ ইস্ট এশিয়ার পাশাপাশি ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশের সাথেও চলছে ম্যাচ আয়োজনের পরিকল্পনা। ইন্ডিয়ার সাথে কথা বলেছি, নেপাল হ্যাজ এক্সপ্রেস ইন্টারেস্ট যে নেপাল যদি আমরা খেলতে চাই, থার্ড কান্ট্রি তারা আসতে যাচ্ছেন। এর বাইরে আমরা 2টো আফ্রিকার দেশের সাথে কথা বলছি, বাট লেটস সি, ডেফিনেটলি প্রায়োরিটিতে আমরা তাদেরকে দিতে যাচ্ছি যারা আপনার নিজ খরচে আসতে পারে। গেল কয়েক বছরে নারী ফুটবল এসছে বেশ কিছু সাফল্য, তবে দেশে নেই নারীদের কোনো পেশাদার লিগ। সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণরা খেলছেন বাহিরের লিগে। এবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মেয়েদের লিগ আয়োজনে বদ্ধপরিকর বাফুফে। 10টি খেলা না খেললে আপনি এএফসি চ্যাম্পিয়নশিপ কোয়ালিফাই যেতে পারেন না। সো নেক্সট ইয়ার জন্য আমরা এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারি, সেজন্য আমরা ডেফিনেটলি মিনিমাম 6টা টিম নিয়ে করব। এবং একই সাথে আমাদের সম্মানিত সভাপতির ইচ্ছা আছে যে লিগটাকে যেন মিনিমাম 3 মান্থস লিগ হয়। প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপে জায়গা করে নিয়েছে দামাল কন্যারা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়া কাপের 10ম আসর। মূলত এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিশ্ব ফুটবলকে আরেকবার চমক দেখানোর অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মহোৎসব, বললেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক সমঝোতার বাইরে চিন্তার সুযোগ নেই।
সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। রাজনৈতিক কারণে জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টা, অভিযোগ ভোট সংশ্লিষ্টদের, সহাবস্থানের প্রতিশ্রুতি শিবির প্যানেলের। সাফারে অত্যন্ত খারাপ বায়ু মানে হুমকিতে জনস্বাস্থ্য অর্থনীতি, দূষণ রোধে কঠোর হওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। আর যাতে একটিও ইটের ভাটা বায়ু দূষণ না করতে পারে, জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। বায়ু দূষণ করতে পারে এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিকে আমরা ছাড়পত্র দিব না। বিদেশে দালাল চক্রের খপ্পরে নিঃস্ব ভোলার শতাধিক পরিবার, চাকরি না পেয়ে প্রবাসে মানবেতর জীবন ভুক্তভোগীদের। এবং সহিংস বিক্ষোভে নেপালের পর্যটন খাতে ক্ষয়ক্ষতি প্রায় ২৫০০ কোটি রুপির, মৌসুমেও বুকিং বাতিলের হিড়িক। এ ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।